মৃত্যুর থেকে ভয়ঙ্কর যদি কিছু হয়ে থাকে তবে সেটা হলো একজন মানুষ যার হারানোর কিছু বাকি নেই। একটা বৃদ্ধ যাকে সবাই মনে করে একজন সাধারণ মানুষ, কিন্তু সে খুঁজে পায় এক গুপ্তধন। তবে দুর্ভাগ্যবশত এই খবরটা পেয়ে যায় একদল নাৎসি সেনা, যাদের শক্তির সামনে দাঁড়ানোর মতো কেউ নেই। তারা ভাবে এই বৃদ্ধ লোকটা হবে তাদের সহজ শিকার, কিন্তু তারা জানে না যে এই লোকটাকে তারা সহজ শিকার ভাবছে, সে আসলে এক জীবন্ত দুঃস্বপ্ন। তাহলে চলুন দেখা যাক কি হয় এই ছবির শেষ পরিণতি। এমন দম বন্ধ করা মুভি এক্সপ্লেনেশনের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের মুভি শিশু, যেখানে বেঁচে থাকা মানেই যুদ্ধ। সাল 1944। পুরো পৃথিবীতে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। যুদ্ধ প্রায় শেষের দিকে, তাই জার্মানি কিছুটা দুর্বল হয়ে পড়েছে। তখন ফিনল্যান্ড এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, বর্তমান রাশিয়ার মধ্যে একটা চুক্তি হয়। এই চুক্তিতে ফিনল্যান্ডের কাজ হচ্ছে তাদের দেশ থেকে জার্মানি নাৎসি সেনাদের তাড়ানো। এরপর থেকে ফিনল্যান্ডে জার্মানির বিরুদ্ধে জোর কদমে যুদ্ধ শুরু করে দেয়, যার ফলে জার্মান সেনারা যুদ্ধে টিকতে না পেরে সেখান থেকে পিছিয়ে ফিরে, অর্থাৎ জার্মানে চলে যেতে থাকে। ফিনল্যান্ড ছেড়ে যাওয়ার সময় জার্মান সেনারা এক বীভৎস যুদ্ধ কৌশল অবলম্বন করে। তারা তাদের সামনে যা পাচ্ছিল, ঘর বাড়ি, রাস্তাঘাট, ব্রিজ, দোকানপাট, সব কিছু ধ্বংস করে দিচ্ছিল। এমনকি ফিনল্যান্ডের থেকে মেয়েদেরকে ধরে তাদের সাথে নিয়ে যায় ধর্ষণ করার জন্য। তখন ল্যাপল্যান্ডের বিস্তার পাহাড়ি এলাকার মধ্যে এক বৃদ্ধ লোককে দেখা যায়, যার নাম আতামি। ল্যাপল্যান্ড হচ্ছে জার্মান আর ফিনল্যান্ডের সীমান্তের একটি এলাকার নাম। সেই বয়স্ক লোকটা অর্থাৎ আতামি এখানে নদী থেকে পাথর তুলে কিছু একটা খোঁজাখুঁজি করছিল। হঠাৎ করেই একটা ছোট স্বর্ণের টুকরা পেয়ে যায়। এটা দেখে আতামি খুশিতে চিৎকার দিয়ে ওঠে, কারণ সে অনেক দিন ধরে এখানে স্বর্ণ খোঁজাখুঁজি করছিল। অবশেষে বুঝতে পারে নদীর আশেপাশে স্বর্ণের খনিটা রয়েছে। এরপর সে এই নদীর ধারে তাঁবু টাঙ্গিয়ে থাকা শুরু করে দেয়। তার সাথে একটা ঘোড়া এবং তার পোষা কুকুরও ছিল। আতামি সারাদিন মাটি গর্ত করে খোঁজাখুঁজির কাজ করে যায়, কিন্তু ওই স্বর্ণের খনিটা পাচ্ছিলই না। এজন্য আতামি হতাশ হয়ে আগুনের পাশে বসেছিল। তখন তার মাথার উপর দিয়ে অনেকগুলো জার্মান যুদ্ধ বিমান উড়ে যায়, কিন্তু অবাক ব্যাপার, সেগুলোর দিকে চোখ উঠিয়ে একটু তাকায় না। তাকে দেখে মনে হচ্ছিল সে এসব বিষয়ে কোনো পাত্তাই দেয় না। আর আমি হলে কিন্তু হাঁ করে বিমানগুলোর দিকে তাকিয়ে থাকতাম। রাত্রেবেলা আতামি পাহাড়ের উপর দাঁড়িয়ে দূরে ফিনল্যান্ডের একটা গ্রামের দিকে তাকিয়ে থাকে। সেখানে বড় বড় আগুনের কুণ্ডুলি দেখা যাচ্ছিল। তার মানে সেখানে যুদ্ধ খুব ভয়ানক রূপ নিয়েছে। জার্মান সেনারা সেখানকার সব ধ্বংস করে ফেলেছিল। আদামি এক দৃষ্টিতে সেই জায়গাটার দিকে তাকিয়ে থাকে। তারপর দিন থেকে আদামি আবার খোঁজাখুঁজির কাজ শুরু করে দেয়। একটা গর্ত করতে গিয়ে হঠাৎ উজ্জ্বল কিছু একটা তার নজরে আসে। সেটার উপরের থেকে মাটি পরিষ্কার করে দেখতে পায় এখানে বিশাল বড় স্বর্ণের টুকরা। আতামি চোখ বড় বড় করে এটার দিকে তাকিয়ে থাকে। আতামি খুশিতে কান্না করে দেয়, কারণ এটার জন্যই সে আজ এতদিন এমন একটা পাহাড়ি বিরান অঞ্চলে একা একা থাকতো, তাও আবার এমন একটা সময়ে যেখানে জার্মান সেনারা চারপাশে মৃত্যুর তাণ্ডব লীলা চালাচ্ছিল। সকল স্বর্ণ তোলার পর সারা রাত বসে বসে এগুলোকে পাহারা দিতে থাকে, যেন কেউ চুরি করে না নিয়ে যায়। পরদিন সকালে এই এলাকাটা ছাড়ার আগে আতামি গোসল করতে থাকে। তখন তার শরীরে অসংখ্য কাটা ছেঁড়ার দাগ দেখা যায়। এগুলো কিসের দাগ তার ছবির মাঝেই বোঝা যাবে। গোসল শেষ করে তার সকল কিছু গুছিয়ে নেয় এবং স্বর্ণগুলোকে একটা ব্যাগের মধ্যে নিরাপদভাবে রেখে ঘোড়াটা নিয়ে বের হয়ে যায়। তার পোষা কুকুরটাও সাথে ছিল। ল্যাপল্যান্ড থেকে যাওয়ার সময় আতামির মুখোমুখি হয় ফিনল্যান্ড থেকে পিছে ফিরে আসা কিছু জার্মান সেনার সাথে। সৈন্যগুলো আতামিকে দেখে তাদের গাড়ি থামিয়ে আতামিকে গালাগালি করে তার সাথে মজা নিতে থাকে। এই জার্মান সৈন্যগুলোর সাথে কয়েকটা মেয়েও ছিল। তাদেরকে ধর্ষণ নির্যাতন করার জন্য বন্দী করে নিয়েছে। একটা সৈন্য যার নাম ওলফ, সে মেয়েদের গাড়ি থেকে বের হয়ে এসে আতামিকে দেখে তার দিকে বন্দুক নিশানা করে মেরে ফেলার জন্য। যখন তার পাশে থাকা কমান্ডার ব্রুনো তাকে নিষেধ করে, বলে যে গুলি খরচ করে লাভ নেই, পুরোটা এমনিও তার মৃত্যুর দিকেই এগিয়ে যাচ্ছে। আতামি চুপচাপ তাদের পাশ কেটে চলে যায় আর সৈন্যগুলো সামনের দিকে এগোতে থাকে। আতামি কিছু দূর যাওয়ার পর দেখতে পায় বৈদ্যুতিক পিলারের সাথে মানুষের লাশ ঝুলে আসে। জার্মান সেনারা যাকে পেয়েছে তাকে মেরে ফেলে গেছে। এসব দেখতে দেখতে আতামির সামনের দিকে এগোতে থাকে। কিছু দূর যাওয়ার পর আতামির আরো কিছু সৈন্যের সামনাসামনি হয়।
তারা ওই সামনের দলটার সাথে ছিল, কিন্তু গাড়ি নষ্ট হয়ে যাওয়ার কারণে পিছনে পড়ে গেছে। তখন তাদের থেকে একজন সৈন্য আতামিকে থামিয়ে বলে, বুড়ো তুই কই যাচ্ছিস? সামনে আর কিছুই নেই, আমরা সেখানে আর কিছুই বাকি রাখিনি। তখন সৈন্যটা আতামিকে চেক করে বুঝতে পারে সে একজন গোল্ড মাইনার। তারা যখন আতামির ব্যাগ খোঁজাখুঁজি করছিল, তখন আতামির রাগে তার হাতের আঙ্গুল শক্ত করে নেয়। তখনই একজন সৈন্য আতামির ব্যাগে লুকিয়ে রাখা স্বর্ণগুলো খুঁজে পায়। সৈন্যগুলো বলছিল তারা সব স্বর্ণ নিয়ে যাবে। তবে আতামি বুঝতে পারে এখানে কি হতে যাচ্ছে, তাই সে তার কুকুরটাকে ইশারাতে এখান থেকে চলে যাওয়ার জন্য বলে। কুকুরটা দৌড়াতে থাকলে জার্মান সৈন্যগুলো কুকুরটাকে পেছন থেকে গুলি করতে থাকে। কুকুরটাকে না মারতে পেরে জার্মান সৈন্যগুলো সিদ্ধান্ত নেয় তারা আতামিকে মেরে ফেলবে। তখন একজন আতামির পিছে বন্দুক ধরলে আতামি তার পকেট থেকে ছুরিটা বের করে ওই সৈন্যটার মাথায় ঢুকিয়ে দেয়। দেখে বাকি সবাই ভয় পেয়ে যায়, কিন্তু আতামি তাদেরকেও মারতে শুরু করে। একটা সৈন্য আতামিকে পিছন থেকে জড়িয়ে ধরে মারতে চেষ্টা করলে আতামি পকেট থেকে গুলি বের করে সৈন্যটার পায়ে গুলি করে এবং মাথার মধ্যে বন্দুকটা ঠেকিয়ে তার মাথার খুলিটা উড়িয়ে দেয়। দূর থেকে ব্রুনোর বাহিনী এত বেশি গুলির শব্দ শুনতে পেয়ে সন্দেহ করছিল, কারণ একটা মানুষকে মারতে এতগুলো গুলি করার কথা না। তারা পিছনে ফিরে এসে দেখে সবাইকে এখানে মেরে ফেলে রাখা হয়েছে। এদের মাঝে একজন আত্মরা হয়ে গিয়েছিল, তার কাছে একটা স্বর্ণ দেখে বুঝতে পারে যে আতামি এই কাজ করেছে এবং তার কাছে স্বর্ণ আছে। স্বর্ণগুলোকে মেরে ফেলে রেখে আতামি আবার ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। তখন সে পিছনে ট্যাঙ্কের শব্দ পেয়ে স্পিডে ঘোড়া চালাতে শুরু করে, কিন্তু ততক্ষণে ট্যাঙ্ক থেকে তার উপর ফায়ার শুরু হয়ে যায়। কিন্তু হঠাৎ করে সৈন্যগুলো ফায়ারিং থামিয়ে দাঁড়িয়ে আতামি চলে যাওয়া দেখতে থাকে। আতামি বহু কষ্টে কোন রকম জীবন বাঁচিয়ে ট্যাঙ্কের সীমানার বাইরে চলে যায়। আতামি আবার আস্তে আস্তে ঘোড়াটা চালাতে থাকে। হঠাৎই মাটির নিচে থাকা একটা মাইনে পা লেগে আতামির ঘোড়াটা একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। মাইন বিস্ফোরণের শব্দ শুনতে পেয়ে সৈন্যগুলো এরপর সেখানে আসে। আতামি তার ঘোড়াটাকে ধরে কান্না করতে থাকে। ট্যাঙ্কের শব্দ শুনতে পেয়ে সে দ্রুত উঠে দাঁড়ায় এবং দেখে তার সৈন্যগুলো মাটিতে পড়ে আছে। সেগুলোকে পাগলের মতো তুলে আবার ব্যাগে ঢুকাতে থাকে। জার্মান সৈন্য এগুলো দাঁড়িয়ে সব কিছু দেখছিল। তাদের প্ল্যান হচ্ছে আতামির স্বর্ণগুলো ব্যাগে ঢোকানোর পর তারা তাকে মেরে স্বর্ণগুলো নিয়ে যাবে। তখন আতামি তার সব স্বর্ণগুলো ব্যাগে ঢুকিয়ে শেষ করে। তখন ওল্ফ তাকে গুলি করতে গেলে আতামি একটা পাথর মাইনের উপর ফেলে সেখানে বিস্ফোরণ ঘটিয়ে চারপাশ ধোঁয়া বানিয়ে ফেলে। তখন এই সৈন্যগুলো ধোঁয়ার মধ্যে গুলি করতে থাকে, তবে আতামি তার হাতে থাকা একটা লোহার প্লেট দিয়ে কোনো রকম জীবন বাঁচিয়ে নেয়। ফায়ার বন্ধ করার পর দেখে আতামি এখানে নেই। তখন কমান্ডার ব্রুনো একটা সৈন্য পাঠায় জায়গাটা চেক করার জন্য। সেনাটা ভয়ে ভয়ে সামনের দিকে এগোতে থাকে, কিন্তু হঠাৎ সে একটা মাইনে পা দেয় এবং তার শরীর একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এটা দেখে ব্রুনো আরো দুটি সৈন্যকে রাস্তার দুই পাশ দিয়ে সেখানে পাঠায়। সৈন্যগুলো ভয়ে ভয়ে দৌড়াতে থাকে, কিন্তু তারাও মাইনের হাত থেকে বাঁচতে পারে না এবং বিস্ফোরণ হয়ে দুজনই মারা যায়। তখন কমান্ডার উল্ফকে জিজ্ঞাসা করে, আমরা এখানে কতগুলো মাইন বিছিয়েছি? উল্ফ বলে, এই রাস্তায় আমাদের কাছে যা ছিল সব মাইন বিছিয়ে দিয়েছি। তার মানে রাস্তাটা খুবই বিপজ্জনক। তখন কমান্ডার ব্রুনো নির্দেশ দেয়, গাড়িতে কি দুটা মেয়েকে নিয়ে আসো এবং তাদের হাত পা বেঁধে আমাদের গাড়ির সামনে দিয়ে হাঁটাও। যদি রাস্তায় মাইন থাকে তাহলে তারা আগে মারা যাবে আর আমরা বেঁচে যাব। একটু চিন্তা করুন কতটা ভয়ানক ছিল তাদের চিন্তা ভাবনা। মেয়েগুলো হাত পা বাঁধা অবস্থায় ট্যাঙ্কের চাকার সমান সমান মাপে তার সামনে দিয়ে হাঁটতে থাকে। কমান্ডার ব্রুনো আতামির মৃত ঘোড়াটার পাশে একটা ট্যাগ খুঁজে পেয়েছিল। এটা দিয়ে জেনারেলের কাছ থেকে খোঁজ করে যা জানতে পারে তা শুনে উল্ফের চোখ মুখ শুকিয়ে গিয়েছিল। উল্ফ কমান্ডার ব্রুনোকে জানায় 7 জন মারা গিয়েছে শুনে জেনারেল বলেছে আমাদের ভাগ্য খুবই ভালো যে আমরা বেঁচে গিয়েছি। সে আমাদেরকে এখনই নরওয়ে ফিরে যেতে বলেছে। আমরা যার পিছু করছি ওই লোকটা সাক্ষাৎ মৃত্যু। তার সাথে ঝামেলা করা মানে আমরা আমাদের মৃত্যুকে ডেকে আনছি। এই বৃদ্ধ লোকটা একজন ফিনিশ কমান্ডার। সে তার দলের সবচেয়ে ভয়ানক সৈন্য ছিল। উইন্টার ওয়ারে তার পরিবারের সকলকে রাশিয়ান সৈন্যরা মেরে ফেলেছে। এরপর থেকে প্রতিশোধের আগুনে আতামি একটা ভয়ঙ্কর পশু হয়ে গেছে। সে কারোর কোনো কথা শোনে না। ফিনল্যান্ড সরকার অনেক চেষ্টা করেছে তাকে কাবু করার জন্য, কিন্তু তাকে তারা থামাতে পারে না দেখে একাই পাঠিয়ে দিয়েছে রাশিয়ার সাথে যুদ্ধ করার জন্য। কিন্তু আপনি শুনলে অবাক হবেন যে সে একাই 300 রাশিয়ান সৈন্যকে মেরে ফেলেছে। রাশিয়ান সৈন্যরা তার নাম দিয়েছে কুশাই, যার অর্থ অমর।
এই লোকটা নাকি যুদ্ধে কখনো মরে না। মাইনের জায়গায় পার হয়ে যাওয়ার পর উলফ কমান্ডার ব্রুনোকে জিজ্ঞাসা করে, আমরা কি কুশাইয়ের পিছনে পিছনে এগোবো নাকি পিছনে নরওয়ে ফিরে যাব? তখন ব্রুনো বলে, না, আমরা নরওয়ে যাব না। চাই থেকে সকল স্বর্ণ ছিনিয়ে আনবো, কারণ আমরা অলরেডি যুদ্ধে হেরে গেছি। এর মানে আমরা এখন জার্মান ফিরে গেলে আমাদেরকে ফাঁসি দিয়ে মেরে ফেলবে। একমাত্র এই স্বর্ণই পারে আমাদেরকে বাঁচাতে, তাই স্বর্ণগুলো যে করেই হোক আনতে হবে। আতামি ততক্ষণে ক্ষত বিক্ষত অবস্থায় পালিয়ে একটা পোড়া গাড়ির কোনায় যে আশ্রয় নিয়েছে। পোষা কুকুরটাও তার পিছনে পিছনে এসেছে এবং আতামির গায়ে বুলেট লেগেছিল। ওই জায়গাটা একটা দড়ি দিয়ে বেঁধে ছুরিটা দিয়ে বুলেটটা বের করে ফেলে। তখন বোঝা যায় ছবির শুরুতে আতামির শরীরে দেখানো দাগগুলো হচ্ছে যুদ্ধের সময় শত্রুর করা আক্রমণ। এত ক্ষতবিক্ষত শরীর নিয়ে সে এখনো লড়াই করে যায়। বিশ্রাম নেওয়ার সময় আতামি একটু ঘুমিয়ে পড়ে। তখন জার্মান সৈন্যবাহিনীর কুকুরের ডাকে তার ঘুম ভেঙে যায়। আতামি বুঝতে পারে বাহিনীটাই এদিকে আসছে। গাড়ির আড়ালে লুকানোর চেষ্টা করে, কিন্তু সমস্যা হচ্ছে কুকুরগুলো গায়ের গন্ধ শুকিয়ে তাকে খুঁজে বের করে ফেলবে। এবং আরো একটা সমস্যা হচ্ছে আতামির শরীরে এতটা শক্তি ছিল না যে সে এতগুলো সৈন্যের সাথে যুদ্ধ করবে। তাই সে বুদ্ধি করে একটা ট্রাকের নিচে চলে যায়। একটা ছুরি দিয়ে ট্রাকটি ছিদ্র করে সেটা থেকে তেল বের করে গায়ে লাগাতে থাকে, যার ফলে কুকুরগুলো তার গায়ের গন্ধ পাবে না। কুকুরগুলো তেল খুঁজে পেলে সবাই সেখানে দাঁড়িয়ে যায় ট্রাক খোঁজার জন্য। আতামি তখন ট্রাকের সাইডে দিয়ে বের হয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। সৈন্যগুলো তার পিছনে গুলি করতে থাকে। একটা গুলি আতামির পায়ে লাগে, তাই সে আর হাঁটতে পারে না। তখন কমান্ডার ব্রুনো বলে, ওকে গুলি করে মেরো না, কুকুরগুলোকে ছেড়ে দাও, ওকে কামড়ে মেরে ফেলবে। কুকুরগুলো যখন দৌড়ে কাছে চলে আসে তখন আতামি একটা ম্যাচের কাঠি দিয়ে তার শরীরে আগুন লাগিয়ে দেয়। আগুন দেখে কুকুরগুলো তার কাছে যায় না, আর এই সুযোগে আতামি দৌড়ে একটা নদীতে ঝাঁপ দেয়। নদীর পাড়ে গিয়ে সৈন্যরা দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। আতামি উঠলে তাকে মেরে ফেলবে। পানির নিচে এত থাকা সম্ভব না, তাই আতামি শ্বাস নেওয়ার জন্য একটু উপরে উঠলে উলফ তাকে গুলি করে দেয়। অনেকক্ষণ উপরে উঠে আসে না দেখে ব্রুনো 3জন সৈন্যকে নৌকা দিয়ে পাঠায় চেক করার জন্য। মাঝ নদীতে যাওয়ার পর একজনকে পানির নিচে যাওয়ার আদেশ দেয়। নিচে নামলে আতামি তাকে পিছন থেকে এসে ছুরি দিয়ে গলাটা কেটে মেরে ফেলে এবং তার ফুসফুসে জমে থাকা অক্সিজেন গুলো গলা দিয়ে নিজে নিয়ে নেয়। পানিতে রক্ত দেখতে পেয়ে কমান্ডার আরেকজন সৈন্যকে নিচে পাঠায়। আতামি তাকেও মেরে ফেলে। এটা দেখে যখন নৌকায় থাকা সৈন্যটা বুঝতে পারে তাকেও নিচে পাঠাবে, তখন সে নৌকা নিয়ে পিছে যেতে শুরু করে। আতামিও নৌকার পিছনে আশ্রয় নিয়ে ওপারে যাওয়ার চেষ্টা করে। তখন কমান্ডার ব্রুনো বলে, যুদ্ধ ছেড়ে পালানোর শাস্তি মৃত্যু। তখন স্নাইপারটা তাকে গুলি করে মেরে ফেলে। নৌকাটা ওই পারে যাওয়ার পর আতামি সেই সৈন্যটার দেহ নিজের পিঠে নিয়ে জঙ্গলের ভিতর দৌড়াতে শুরু করে। তখন ওলফ একটা মেশিন গান দিয়ে আতামির উপর সামানে গুলি করতে থাকে, কিন্তু আতামি দৌড়ে পালিয়ে যায়। এ সময় আতামির কুকুরটা নদীর পাড়ে দাঁড়িয়ে মালিককে ডাকতে থাকে। তখন ব্রুনো কুকুরটাকে নিয়ে একটা প্ল্যান করে। অপরদিকে আতামি জীবন বাঁচিয়ে তার নিজের গ্রামে এসে দেখে জার্মান সৈন্যরা এখানে সবকিছু পুড়িয়ে ধ্বংস করে দিয়েছে। মানুষ কিভাবে এতটা খারাপ ও ভয়ঙ্কর হতে পারে তা আতামি কল্পনা করতে পারছিল না। তারা নিরীহ মানুষগুলো কেউ মেরে ফেলেছে। মানুষের চিৎকারে আতামির গ্রামের আকাশ বাতাস সহ ভারী হয়ে গিয়েছে। আতামি একটা ভাঙ্গা ঘরের কোনায় যে বিশ্রাম করতে থাকে, তখন একটা কুকুরের ডাকে তার ঘুম ভেঙে যায়। আতামি বুঝতে পারে তার পোষা কুকুরটা গন্ধ শুকে এখানে চলে এসেছে। আতামি দৌড়ে এসে দেখে কুকুরটার গায়ে একটা বোমা বাঁধা এবং এটাতে আগুনও জ্বলছে। সাথে সাথে আতামি বোমাটা খুলে ছুঁড়ে মারতেই সেটা ফেটে যায়। বোমার বিস্ফোরণে আতামি বেহুশ হয়ে পড়ে থাকে। তখন কমান্ডার ব্রুনো ও উলফ এখানে আসে। তারা জানতো পোষা কুকুরটা আতামির গায়ের গন্ধ শুকিয়ে তাকে খুঁজে বের করে ফেলবে। তাই আতামিকে মারার জন্য কুকুরটার গায়ে বোমা বেঁধে দেয়। ভেবে দেখো মানুষ কতটা পাষণ্ড হলে এমন একটা কাজ করতে পারে। তারপর ওলফ তার কাছে থাকা দড়ি দিয়ে আতামিকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়। আতামি মারা যাওয়ার সময় একটা জার্মান সৈন্য তার মাথার ক্যাপ খুলে আতামিকে সম্মান জানায়, কারণ আর যতই শত্রু হোক না কেন এমন একটা সাহসী সৈন্যকে মৃত্যুতে সম্মান জানানো উচিত। তখন ব্রুনো ও উলফ তাদেরকে ক্যাপ খুলে আতামিকে সম্মান জানায়।
তখন ব্রুনো স্বর্ণের প্যাকেটগুলো নিয়ে নেয় এবং একটা স্বর্ণ আতামির হাতে দিয়ে চলে যায়। ওদের চলে যাওয়ার একটু পর আতামি নড়ে চড়ে ওঠে, তার মানে সে এতক্ষণ মরার অভিনয় করছিল। সবাই চলে যাওয়ার পর আতামি একটা লোহার প্যারেকের উপরে পাটা রেখে শ্বাস নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু পারে না। তাই সে পিলারে লেগে থাকা একটা লোহার মধ্যে আতামি তার পায়ের বুলেট লাগা ছিদ্র জায়গাটা ঢুকিয়ে দেয়, সেখানে ঝুলে থাকে। তারপরও একটু গলার বাতটা নরম করে শ্বাস নেওয়ার জন্য এতটুকু কষ্ট সহ্য করছিল। ব্যথায় আতামি সেখানেই বেহুশ হয়ে যায়। রক্ত তার পা বেয়ে সারা রাত পড়তে থাকে। সকালবেলা হঠাৎ করে আতামির মাথার খুব কাছে দিয়ে একটা বিমান চলে যায় এবং এটার শব্দে আতামির হুঁশ ফিরে আসে এবং তার সেই ফাঁসি দেওয়া লাঠিটাও নড়ে চড়ে ওঠে। উড়ে যাওয়ার প্লেনটা একটা জার্মান যুদ্ধ বিমান। তারা এখানে তেল নিতে এসেছে। এখানে নেমে তারা দেখে আতামিকে ফাঁসিতে ঝুলিয়ে রেখেছে। কিছুক্ষণ পর আতামি সেই কাঠটা ভেঙে নিচে পড়ে যায় এবং নড়াচড়া করতে থাকে। এটা দেখে জার্মান সৈন্যটা অবাক হয়ে বলে, তুই এখনো মরিস নাই? তখন অফিসারটা বলে, যাও ওকে মেরে ফেলো আর আমি তেল নিয়ে আসি। তখন সৈন্যটা আতামিকে মারতে আসবে, তখন আতামি সৈন্যটার পায়ে একটা লাথি মেরে তাকে পাথরের উপর ফেলে দেয়। মাথায় বাড়ি লেগে সৈন্যটা সেখানেই মারা যায়। কিন্তু অনেকক্ষণ ধরে কুকুরের ডাক শুনে অফিসারটা সেখানে আসে কি হয়েছে দেখার জন্য। তখন আতামি পিছন থেকে তাকে একটা পাথর দিয়ে বাড়ি দিয়ে বেহুশ করে ফেলে। সে এত কষ্ট করে স্বর্ণগুলো এনেছিল আর এই জার্মান সৈন্যগুলো তাকে মেরে ফেলে দিয়ে স্বর্ণগুলো নিয়ে যায়। হঠাৎ আতামির চোখ পড়ে দূরে সেই জার্মান বিমানটার উপর। তখন আতামি মনে মনে একটা প্ল্যান করে। বসে বসে সে তার গায়ের ক্ষতগুলো ঠিক করতে থাকে। সে নিজে একটা লোহার তার দিয়ে তার কাটা জায়গাগুলোকে সেলাই করতে থাকে এবং শরীর থেকে লোহার টুকরোগুলো ও বুলেট বের করার পর কেরোসিন দিয়ে জায়গাটা ধোলাই করে, যেন ভিতরে কোনো জীবাণু না থাকে। একটা মানুষের এমন কর্মকাণ্ড দেখে জার্মান বিমান চালকটা আতামির দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। সে ভাবে কিভাবে একটা মানুষ এত কষ্ট সহ্য করতে পারে। তারপর আতামি সেই প্লেনটা নিয়ে এখান থেকে উড়ে যায়। অপরদিকে জার্মান সৈন্যরা তাদের দলবল নিয়ে নরওয়ে দিকে যাচ্ছিল। তখন কমান্ডার ব্রুনো ও ওল্ফ সিদ্ধান্ত নেয় যে তারা স্বর্ণগুলোকে নিয়ে বাকিদের এখানে ফেলে একটা বিমানে নিয়ে অন্য কোথাও চলে যাবে। হঠাৎ করে তাদের গাড়ি বহর থেমে যায় এবং জানায় যে রাস্তার মাঝে একটা ফ্লাইটের প্লেন ধ্বংস হয়ে পড়ে আছে। তারপর কমান্ডার ও কিছু সৈন্য মিলে সেখানে যায় কেউ জীবিত আছে কিনা চেক করার জন্য। যে দেখে বিমান চালকটা ভিতরে মরে পড়ে আছে আর তার গলায় একটা ফাঁসির দড়ি লাগানো। এটা দেখে ওল বলে, এই দড়ি তো আমার, আমি এটা দিয়ে ওই কুশাইকে ফাঁসি দিয়েছিলাম। তাহলে এটা এখানে কি করে আসলো? তার মানে সে মরেনি। তখন কমান্ডার ভয় পেয়ে যায় এবং সবাইকে বলে, আমাদের তাড়াতাড়ি এখান থেকে বের হতে হবে। তারা যখন যাচ্ছিল তখন ট্রাকের মধ্যে থাকা মেয়েগুলোকে হাসতে হাসতে সৈন্যদেরকে বলে, কিরে, আমাদের আর অত্যাচার করবি না? তোদের মৃত্যু তো চলে এসেছে, তোরা আর বাঁচবি না, তোরা ওকে চিনিস না, সে সবাইকে মেরে ফেলবে। এসব কথা শুনে সৈন্য দুইটা অনেক ভয় পেয়ে যায়। তখন হঠাৎ করে একটা সৈন্যকে পিছন থেকে কি জানি টান দিয়ে ট্রাক থেকে ফেলে দেয় এবং সে পিছনে থাকা ট্যাঙ্কের চাকার উপর পরে একদম পিষে যায়। ট্যাঙ্কের পিছনে হুন্ডায় থাকা সৈন্যগুলো তাকে দেখতে বুঝতে পারে না এটা তাদের লোক। তারা বলে যে লোকটা খুব ভয়ানক ভাবে মারা গিয়েছে। ট্রাকে থাকা বাকি সৈন্যটাকে মেরে আতামি ও ট্রাকে ঢুকে মেয়েগুলোকে একটা করে বন্দুক দেয়, যেন সময় হলে তারা যুদ্ধ করতে পারে। আতামি মেয়েগুলোর সাথে মিলে একটা প্ল্যান করে। সে বাইরে যায় এবং আতামি লাশটাকে ফেলে দেওয়ার পর মেয়েগুলোর একজন ড্রাইভিং সিটে বসে ট্রাকটা চালাতে থাকে। সামনে যে এত কিছু হয়ে গেছে, পিছনে থাকা ট্যাঙ্কে তারা এসব কিছুই বুঝতে পারে না। হঠাৎ করে মেয়েদের ট্রাকটা ব্রেক চাপলে ট্যাঙ্কের আগাটা ট্রাকের ভিতর ঢুকে যায়। সামনে কিছু হয়েছে কিনা তার ট্যাঙ্কটা থেকে চেক করতে গেলে মেয়েরা মিলে ট্রাকে থাকা মৃত সৈন্যটার হাত বের করে ইশারা দিয়ে বোঝায় যে না, সব ঠিক আছে। এরপর তারা আবার চলতে শুরু করে। তখন ট্রাকে থাকা মেয়ে ড্রাইভারটা ট্রাকটিকে স্পিডে চালিয়ে সামনে থাকা সৈন্যদের ট্রাকের পাশাপাশি নিয়ে যায় এবং ট্রাকে থাকা বাকি মেয়েগুলো তাদের হাতে থাকা বন্দুক বের করে সমানে গুলি করে সকল সৈন্যগুলোকে মেরে ফেলে। তখন কমান্ডার বুঝতে পারে যে তাদের বিপদ ঘনিয়ে এসেছে। আতামি ট্রাক থেকে লাফিয়ে ট্যাঙ্কের উপর উঠে যায় এবং তার হাতে থাকা লোহার কুলটা দিয়ে ট্যাঙ্কের মুখ খোলার চেষ্টা করে। তখন কমান্ডার ওল্ফকে অর্ডার দেয়, যাও ওকে মেরে ফেলো। ওল্ফ 1, 2, 3 বলার সাথে সাথে ট্যাঙ্কটা স্পিডে ব্রেক করে আর আতামি উল্টে মাটিতে পড়ে যায়।
তখন ওল্ফ ভেতর থেকে বেরিয়ে এসে মাটিতে সমানে গুলি করতে থাকে, কিন্তু আতামি ট্যাঙ্কের পিছন দিয়ে উপরে উঠে আসে। তখন তাদের মধ্যে মারামারি শুরু হয়। সেই সময় আতামি এবং ওল্ফ ট্যাঙ্ক থেকে নিচে পড়ে যায়। ব্রুনো এটা দেখতে পায়, তো সে তাকে না বাঁচিয়ে স্পিডে ট্যাঙ্কটা চালিয়ে সেখান থেকে বের হয়ে যায়। তারপর আতামি ইচ্ছামতো ওল্ফকে মারতে থাকে। তখন সেও আতামির কাছে ক্ষমা চায়। সেই সময় বাইক নিয়ে ওখানে দুটো সৈন্য চলে আসে। আতামি কুড়ালটা তুলে তাদেরকে মেরে ফেলার হুমকি দিলে তারা পালিয়ে যায়। উল্ফে সেখানে ফেলে রেখে আতামি সেই বাইকটা নিয়ে ট্যাঙ্কের পিছে পিছে যায় ব্রুনোকে ধরার জন্য। উল্ফ অবাক হয়ে ভাবে আতামি তাকে মারলো না কেন, কিন্তু তখনই সেই মেয়েগুলো বন্দুক নিয়ে তার সামনে আসে, তাদেরকে সে ধর্ষণ করত। উল্ফ সে সময় বুঝতে পারে যে কুশায় তাকে মৃত্যুর হাতে ছেড়ে গেছে। ততক্ষণে ব্রুনো চলে এসেছে বিমানের কাছে। এখানে একটা পাইলট তার জন্য অপেক্ষা করছিল। ব্রুনো ট্যাঙ্কের চালকটাকে মাথায় গুলি করে মেরে প্লেনে উঠে যায়। ততক্ষণে আতামি সেখানে চলে আসে এবং সামনের প্লেনটার দিকে গুলি করতে থাকে। একটা বুলেট পাইলটের গায়ে লেগেছিল, কিন্তু ততক্ষণে প্লেনটা উড়ে গেছে, তাই আতামি তার হাতের কোড়ালটা দিয়ে প্লেনের গায়ে লাগিয়ে ঝুলে ঝুলে উপরে উঠে যায়। তখন ব্রুনো আগে এসে আতামিকে মারা শুরু করে দেয় এবং দুজনের মধ্যে প্রচন্ড মারামারি হয়। এক সময় আতামি মার খেয়ে কাইল হয়ে যায়। তারপর ব্রুনো তার চোখে মারতে থাকে। ব্রুনো বলে, তুই মরিস না কেন? তোকে কতবার মেরেছি, তুই না বলে কুশাই, তোকে আজ আমি নিজের হাতে মারবো। এসব বলে সে আতামিকে মারতে থাকে, কিন্তু আতামি হার না মেনে ব্রুনোর সাথে লড়াই করতে থাকে। আতামি দেখতে পায় পাশে একটা বোমা রাখা ছিল। ব্রুনো যখন তাকে মারছিল তখন আতামি চালাকি করে ব্রুনোর হাতে থাকা দড়ির হুকটা বোমার সাথে লাগিয়ে দিয়ে বোমাটা নিচে ছেড়ে দেয়। ব্রুনো নিচে পড়তে পড়তে চিৎকার করে আতামিকে গালি দিতে থাকে এবং বোমাটা নিচে পড়ে বিস্ফোরণ হয়ে ব্রুনো মারা যায়। প্লেনটা তখন নিচের দিকে নামতে শুরু করে, কারণ বুলেট লাগার কারণে পাইলট অলরেডি মারা গিয়েছে। তাই আতামি স্বর্ণের ব্যাগগুলো হাতে নিয়ে একটা প্যারাশুট করতে থাকে, কিন্তু বিমানে একটা প্যারাশুট ছিল না। তখন আতামি নিজেকে বিমানের সাথে শক্ত করে বেঁধে স্বর্ণের ব্যাগগুলোকে জড়িয়ে সেখানে বসে থাকে এবং একটু পরেই বিমানটা একটা কাদা জলাশয়ের মাঝে পড়ে বিস্ফোরণ হয়ে যায়। সবাই তো ভেবে নিয়েছে আতামি সেখানে মারা গিয়েছে, কিন্তু সে তো কুশাই, সে অমর। একটু পর কাদার নিচ থেকে ভূত ভূত দেখা যায় এবং সেখান থেকে আতামি উঠে আসে। এত বড় বিমান দুর্ঘটনা থেকেও আতামি বেঁচে গিয়েছে। আসলে সবই তার ভাগ্যের এবং মনের অদম্য সাহস জোরের ব্যাপার। প্লেনটা কাদামাটির বদলে শক্ত জায়গায় পড়লে আতামি এতক্ষণে মরে নাই হয়ে যেত। এই ছবিটার নামকরণ আতামির মনের শক্তি এবং সাহসের থেকে করা হয়েছে। শিশু একটা ফিনিশ শব্দ। যখন চারদিকে বাঁচার আশা সব নিভে যায়, তখনই শিশু হাজির হয়। আতামিও এমন ভাবে বিপদের সময় নিজের মনের সাহস দিয়ে সব সমস্যার সমাধান করে। এরপর আতামি স্বর্ণগুলোকে নিয়ে উপরে উঠে আসে এবং তার সারা গায়ে কাদা লেগে থাকে। এদিকে ওই মেয়েগুলো উল্ফকে ট্যাঙ্কের সাথে বেঁধে নিয়ে সৈন্যদের হাতে তুলে দেয়। এরপর দৃশ্যে যুদ্ধ বিধ্বস্ত শহর দেখা যায়। সেখানে একটা ব্যাংকের সামনে আতামি বাইক নিয়ে আসে এবং স্বর্ণগুলোকে নিয়ে ব্যাংকের ভিতর ঢুকে যায় এবং ব্যাগটা টেবিলের উপর রাখে। আতামিকে দেখে সবাই ভয় পেয়ে যায়। আতামি তার ব্যাগে থাকা স্বর্ণগুলোকে টেবিলের উপর ঢেলে দেয়। এত স্বর্ণ দেখে সবাই অবাক হয়ে যায়। আতামি ব্যাংকের মেয়েটাকে গভীর গলায় বলে, স্বর্ণগুলো নিয়ে আমাকে টাকা দাও। পুরো ছবিতে দর্শকরা বোধ হয় এখনই আতামির কথা শুনতে পেরেছিল। লোকটা এতটাই গম্ভীর ভাবে থাকতো, আমি তো প্রথমে ভেবেছিলাম লোকটা হয়তো বোবা। এ বলে, এই স্বর্ণের বদলে আমাকে টাকা দাও, সবচেয়ে দামি টাকাগুলো দিবে যেন আমার সাথে নিয়েই চলতে কষ্ট না হয়। এরপরেই ছবিটা শেষ হয়ে যায় এবং ছবিটা শেষ হতে হতে আমাদের একটা শিক্ষা দিয়ে যায় যে মনের জোর থাকলে মৃত্যুকেও পরাজয় করা সম্ভব। কিন্তু আমরা ভেঙে পড়ি। একটা বিপদ আসলে আমরা মনকে শক্ত করে রাখতে পারি না, আমরা বিপদের সাথে যুদ্ধ করতে পারি না। আমাদের সকলকে আতামির মতো হওয়া উচিত। মনকে শক্ত করে বিপদের সময় লড়াই করতে পারলে তখন আমাদের জীবনে সফলতা বেঁচে থাকবে। আর এই ছবিটা একজন ফিনল্যান্ড স্নাইপারের উপর ভিত্তি করে বানানো হয়েছিল, যে উইন্টার যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে একা 300 জনকে মেরে ফেলেছিল। তার উপর ভিত্তি করে ছবিটা নির্মাণ করা হয়েছিল। ছবিটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যুদ্ধকালীন সময়ে এমনও হতে পারে যে আমি আপনাকে বাঁচাতে আসতে পারি। যুদ্ধের সময় এমন অনেক শিশু ভাইরে আপনাকে মারার জন্য ঘুরবে। তখন আপনি যদি আমাকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমি আপনাকে ওইসব শিশু থেকে বাঁচাতে আসবো।